বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় সরে গেছে বেশিরভাগ নদীপথের সিগন্যাল বাতি। ঈদ মৌসুমে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা। অবৈধ দখলদারদের কবলে রাজধানীর বেশিরভাগ যাত্রী ছাউনি, ভোগান্তিতে নগরীর বাস যাত্রীরা। প্রচলিত রুট অনুযায়ী নতুন ছাউনি নির্মাণের পরামর্শ। ট্যানারি না সরানোয় রাসায়নিকের ব্যবহারে হাজারীবাগে বেড়েই চলেছে পরিবেশ দূষণ। শিগগির স্থানান্তর করা না হলে দূষণ কমানো সম্ভব নয়, মত পরিবেশবিদদের। এজেন্সির প্রতারণার শিকার হয়ে ময়মনসিংহের ত্রিশালে অনিশ্চিত ৭০ জনের হজ যাত্রা। অফিসটি বন্ধ করে গা ঢাকা দিয়েছে সবাই, প্রশাসনের হস্তক্ষেপ কামনা। শুভ জন্মাষ্টমীতে মন্দিরে মন্দিরে গীতাযজ্ঞ পূজা, দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। কদিন পরেই ঈদ। প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে নগরবাসীর একটি বড় অংশই ঈদের আগে ঢাকা ছাড়বেন নদীপথে। তবে দেশের বেশিরভাগ নদীতে এ মুহূর্তে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় নৌপথে যাতায়াতে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। লঞ্চ কর্তৃপক্ষের অভিযোগ, বেশিরভাগ বড় নদীতেই পানি বাড়ার সঙ্গে সঙ্গে সরে গেছে বয়া বাতিগুলো। দ্রুত এগুলো যথাস্থানে পুনঃস্থাপন না করলে ঈদ যাতায়াতে নৌপথে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে শঙ্কা লঞ্চ চালকদের। মিজানুর রহমান মিন্টুর তোলা ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। চলছে শেষ মুহূর্তের ঝালাইয়ের কাজ। দ্রুত কাজ শেষ করতে নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছেন শ্রমিকরা, কারণ ঈদের আগেই যে লঞ্চগুলো ভাসতে হবে নদীর জলে। বুড়িগঙ্গা তীরের ডকগুলোর চিত্র এখন এমনই। ঈদে অর্ধকোটি যাত্রীকে নিরাপদে বাড়ি পৌঁছে দিতে নতুন লঞ্চের কাজ দ্রুত শেষ করার পাশাপাশি চলছে লঞ্চ মেরামত। ওয়েলিংও চলতেছে, রঙের কাজও চলতেছে। দ্রুত কাজগুলি করতে পারলে জাহাজটা তাড়াতাড়ি ঈদের আগে টিপ মারতে পারবো। ঘাটের লঞ্চ প্লেস করার সময় একটা লেগে কোথাও লেগে সামান্য ক্ষতি হয়, আমরা রিপেয়ারিং করার, আর সবাই চাইছে সময়টা নতুন কিছু দেখার জন্য। তবে অন্যান্য বারের চেয়ে এবছর নদীতে পানির উচ্চতা বেশি হওয়ায় লঞ্চ মালিকরা চিন্তিত। স্রোতের কারণে ভেসে বা সরে যাওয়া পদ্মা মেঘনার চলাচল সহায়ক সিগন্যাল বাতিগুলো দ্রুত নির্ধারিত জায়গায় সরিয়ে না আনলে ঈদে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা তাদের। নদীর যেখানে আমাদের পানি বেশি থাকে, যে খাড়ি দিয়ে আমরা চলি, সহজ কথায় সেটা দেখা যায় শনাক্ত করা কঠিন হয়ে পড়ে সিগন্যাল বাতি না থাকার কারণে। মার্কা বয়া না হলে কোথায় চর কোথায় কি এগুলা বোঝা মুশকিল। তো আমরা সরকারকে জানাইছি যে কোথাও চরে আটকায় গেলে আমরা কিন্তু দায়ী না। বিশ্লেষকরা বলছেন, ঈদে যাত্রী চাপ বাড়ার আগেই নৌ পরিবহন কর্তৃপক্ষের উচিত এসব সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া। আর বিআইডব্লিউটিএ বলছে, শিগগিরই আধুনিক প্রযুক্তির সরঞ্জাম বসানো হবে ঝুঁকিপূর্ণ সব নৌপথের চ্যানেলে। মাস্টার ড্রাইভারদের আমরা পরীক্ষা করছি এবং ইঞ্জিন রুম আমরা চেক আপ করছি, যাতে করে নিরাপত্তাজনিত যে সমস্ত সরঞ্জাম যেমন বয়া, ফায়ার এক্সটিংগুইশার, রাডার, ইকো সাউন্ডার ব্যবহার করছি কিনা এই বিষয়গুলো আমরা দেখছি। অতিরিক্ত পানির কারণে বিভিন্ন নৌপথে বিভিন্ন চ্যানেলগুলো কিন্তু ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। এখানে ব্যাপক প্রাণহানির আমরা একটা আশঙ্কা প্রকাশ করছি। সেই কারণে আমরা মনে করব বিআইডব্লিউটি এর নজরদারিটা বাড়ানো দরকার, যাতে করে আমাদের চ্যানেলটা ঠিক রাখে। সেই বিষয়ে আমরা বয়া বাতি এবং ড্রেজিং এর যে পয়েন্টে পয়েন্টে ড্রেজার রাখা উচিত সেইটা বিআইডব্লিউটি রাখবে। প্রায় মরতে বসা বুড়িগঙ্গার এই উত্তাল রূপ দেখে সহজে অনুমান করা যায় দেশের বড় বড় নদী পদ্মা মেঘনায় এই মুহূর্তে কি পরিমাণ পানি বইছে। তাই এবারের ঈদে নৌপথে ঘরমুখ যাত্রীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন বন্ধের পাশাপাশি ফিটনেসের দিকে সবচেয়ে কঠোর দৃষ্টি দেওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, কেরানীগঞ্জ। রাজধানীতে ২ শতাধিক যাত্রী ছাউনির বেশিরভাগই অবৈধ দখলদারদের কবলে। রোদ বৃষ্টিতে আশ্রয় বা অপেক্ষার নির্দিষ্ট কোনো জায়গা না পেয়ে প্রতিদিনই ভোগান্তি পোহাচ্ছেন নগরীর বাস যাত্রীরা। পথচারী বান্ধব নগরী গড়ে তুলতে প্রচলিত বাস রুট অনুযায়ী নতুন ছাউনি নির্মাণের পরামর্শ নগরবিদদের। অন্যদিকে দখল হয়ে যাওয়া ছাউনি উদ্ধার ও পরিকল্পিতভাবে আধুনিক সুবিধা সম্পন্ন ছাউনি নির্মাণের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। রাশেদ বাপ্পির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহিদুল ইসলাম হীরা।
এত সব কর্মকাণ্ড যে জায়গাটিকে কেন্দ্র করে সেটি আর কিছু নয়, যাত্রী ছাউনি। যাত্রী কিংবা পথচারী বিশ্রামের জন্য নির্মিত রাজধানীর ফার্মগেটের এই ছাউনিতে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে চলছে কেনাবেচা। ব্যক্তিগত সম্পত্তির মতোই যে যার মতো ব্যবহার করছে গুরুত্বপূর্ণ এই নাগরিক সেবামূলক স্থানটি। বাধ্য হয়ে রাস্তায় নেমে বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। বাসের জন্য রাস্তায় অপেক্ষা করি এবং মাঝে মাঝে এই জন্য অনেক দুর্ঘটনা ঘটে। বৃষ্টি নামলে আমাদের কোনো মার্কেটে বা দোকানের মধ্যে গিয়ে দাঁড়াতে হচ্ছে। বিভিন্ন লোকজন দাঁড়ানো থাকে, বিভিন্ন শ্রেণী পেশার লোকজন, সে কারণে মেয়েদের জন্য আসলে নিরাপত্তা নেই। রাজধানীর অন্য যাত্রী ছাউনিগুলোর অবস্থাও একই রকম। দীর্ঘদিনের অযত্ন আর অবহেলায় বেশিরভাগই এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। আমরা নিজেরা বুঝতে পারি না, ওনারা চা দোকান দিচ্ছে, ময়লা আবর্জনা আছে, মোমোসা আছে, বৃষ্টি হলে উপর দিয়ে পানি পড়ে। 80-র দশকে কিছু যাত্রী ছাউনির অংশবিশেষ বিভিন্ন প্রতিষ্ঠানকে ভাড়া দেয় অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন। ভাড়ার মেয়াদ শেষ হলেও এখন আর উচ্ছেদ করা যাচ্ছে না ক্ষমতাধর দোকানীদের। একজন লিজ নিয়েছে, আমরা আবার ওনার কাছ থেকে ভাড়া নিয়ে দোকান চালাচ্ছি। ব্রেঞ্চ নাই যাত্রী ছাউনি, এই জন্য মানুষ আসে না, এজন্য হয়তো দোকান দিয়ে একটু বলছি। ছাউনির অব্যবস্থাপনার বিষয়টি স্বীকার করে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। সমস্যা সমাধানে কর্তৃপক্ষের ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি বলে মত নগরবিদদের। যাত্রী ছাউনি দিয়ে সেখান থেকে কত অর্থ আদায় করা যাবে এই মানসিকতা নিয়ে যাত্রী সেবা হয় না, পথচারী সেবা হয় না। এটি একটি সেবা খাত, এটি যেন মাথায় থাকে। যাত্রী ছাউনি যেগুলো হবে সেগুলো পরিকল্পিতভাবে, যাতে যেগুলি ফুটপাথটিও থাকে, আবার যারা যাত্রীরা থাকবে বাস বা অন্য কোনো কারণে তারা দাঁড়াতে পারে, বসতে পারে। পানি সরবরাহ করা, টয়লেট থাকা, এখানে প্রয়োজনীয় ওয়াইফাই দেওয়া, এইগুলো বিষয়ে আমাদের চিন্তা ভাবনা রয়েছে। নগর বিশেষজ্ঞরা বলছেন পরিকল্পিতভাবে যাত্রী ছাউনি নির্মাণের মাধ্যমে একদিকে যেমন উপকৃত হবে নগরবাসী, তেমনি যাত্রী ছাউনি কেন্দ্রিক বাস স্টপেজ ব্যবস্থা চালু করা গেলে যেখানে সেখানে গণপরিবহন থামিয়ে যাত্রী ওঠানামা বন্ধ হবে, যা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধ সহ নগরীর যানজট সমস্যা নিরসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। ট্যানারি না সরানোয় রাসায়নিকের ব্যবহারে হাজারীবাগে বেড়েই চলেছে পরিবেশ দূষণ। পরিবেশবাদীরা বলছেন এ শিল্পকে বর্তমান অবস্থায় রেখে কোনোভাবেই দূষণ কমানো সম্ভব নয়। তবে সিটি কর্পোরেশন ও চামড়া শিল্প মালিকরা বলছেন হাজারীবাগের দূষণ রোধে আগের চেয়ে অনেকটাই উদ্যোগী তারা। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। হাজারীবাগ নাম শুনলেই ভেসে ওঠে রাজধানীর আশপাশ দূষণকারী পুরান ঢাকার এক শিল্প এলাকার ছবি। তবে 4 দশকের বেশি সময় ধরে এই এলাকায় ক্ষুদ্র ব্যবসা করে আসা নুরু মেয়ার মতে অনেকটাই কমে গেছে হাজারীবাগের দূষণ। তার মতো এই এলাকার আরো অনেকের দাবি, ট্যানারির দূষণে তেমন কোনো ক্ষতিও হয় না তাদের। যে ছাটপাটটা হয় এটা কাঁচামালের আর কি, এটা এখন দূরে সরালিয়া জায়গা। আগে অতিরিক্ত গন্ধ ছিল, মানুষ ঢুকতে পারতো না। গন্ধ এরকম গ্যারেজ করে কোম্পানিরা এরকম আগে করতো না আর কি। গন্ধ তো একটু লাগবে, তবে আমাকে সয়ে গেছে। অসুস্থ তো স্বাভাবিক, কাজের মাধ্যমে হইতেই পারে কিছুটা। এই হাজারীবাগ এলাকায় যারা দিনের বেশিরভাগ সময় কাটান নানা কারণে, তারা অভ্যস্ত হয়ে গেছেন এখানকার পরিবেশের সাথে। তবে তাদের এই অভ্যস্ততা পরিবেশ দূষণের মাত্রা যে বিন্দুমাত্র কমায় না, সেই দাবি পরিবেশবাদীদের। পরিবেশবাদী সংগঠনগুলো বলছে হাজারীবাগের মাটি ও বায়ু যেমন প্রতি মুহূর্তে মারাত্মক দূষণের শিকার হচ্ছে, তেমনি ট্যানারি থেকে নির্গত লাল, নীল, সাদা, কালো নানা রঙের পানি যেখানে গিয়ে পড়ছে দূষণের শিকার হচ্ছে সেই স্থান, সেই অঞ্চল। অন্যান্য এলাকায় যত লোক আপনার বায়ু দূষণজনিত মারা যায়, হাজারীবাগে তার চেয়ে অনেক বেশি মারা যায়। এখন এই জায়গায় ইন্ডাস্ট্রির যে দূষণ, সেটা কমানোর কিন্তু কোনো আর সুযোগ নাই। রাসায়নিক দ্রব্যাদি পানিতেও যাচ্ছে, একই সঙ্গে আমার বাতাসও যাচ্ছে। পানিতে যেটা যাচ্ছে সেটা একদিকে পানিতে থাকছে, আবার কিছু কিছু পানি থেকে আমার মাটিতে যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন হাজারীবাগের শিল্প দূষণ নিয়ন্ত্রণে বর্জ্য ব্যবস্থাপনা, বিশেষ করে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় আগের চেয়ে অনেকটাই সচেতন তারা। সবাই মিলে কাজ করতেছি পরিবেশটা যাতে আমাদের সহনীয় পর্যায়ে রাখা যায়। মাইকিং করে দিছি যাতে বিভিন্ন জায়গায় তারা ময়লা আবর্জনা না ফেলে এবং এগুলো যাতে নিরাপদ স্থানে তারা ফালায়, সেই ব্যবস্থা করা হয়েছে। যত তাড়াতাড়ি এখান থেকে যাওয়া যাবে ততই দেশের জন্য ভালো, সমাজের জন্য ভালো এবং আমরা ব্যবসার জন্য ভালো। পরিবেশবাদীরা বলছেন শিল্প কারখানার বর্জ্য শোধন ব্যবস্থা শতভাগ নিশ্চিত না করে হাজারীবাগের দূষণ স্থায়ীভাবে রোধ করা সম্ভব নয়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে আবারও ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স রোগ। এ পর্যন্ত শনাক্ত 22 জন, আতঙ্কিত এলাকাবাসী। রামপাল ইস্যুতে বাম দলগুলোর আন্দোলনের প্রতি বিএনপির সমর্থন আছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়ার মাজারে শ্রদ্ধা জানানো শেষে তিনি একথা বলেন। এ সময় সরকারের আচরণ বুঝে বিএনপি মাঠে নামবে বলেও হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। বলের কোনো বিকল্প নেই, এটাই তিনি বলেছেন এবং যেটা আমি মনে করি এই দেশের মানুষ এই ব্যাপারে এখন একমত যে রামপাল থেকে সরকারের উচিত হবে সেই বিদ্যুৎ কেন্দ্রকে সরিয়ে নিয়ে যাওয়া। আমরা তো তাদের কর্মসূচিকে সমর্থন দিয়েছি এবং আমরা সমর্থনও করছি। আমরা মাঠে নেমে বিরোধিতা করবো কিনা সেটা নির্ভর করবে সরকারের আচরণের উপরে, কারণ আমরা একটা দাবি জানিয়েছি, আমরা অপেক্ষা করবো যে সরকার সেই দাবির প্রতি কিভাবে রেসপন্ড করছে। আজ শুভ জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন দুষ্টের দমন আর সজ্জন রক্ষায় মহাবতার শ্রীকৃষ্ণ এই দিনে স্বর্গ থেকে পৃথিবীতে মানুষ রূপে আবির্ভূত হন। সকালে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ পূজা অনুষ্ঠিত হয়। এ সময় কীর্তন ও যজ্ঞ পালন করেন ভক্তরা। পুরোহিতরা ভক্তদের মাঝে চন্দ্রামৃত বিতরণ করেন। বিকেলে জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর পলাশী মোড় থেকে ঐতিহ্যবাহী জন্মাষ্টমীর মিছিল বের করবে সার্বজনীন পূজা উদযাপন কমিটি। এছাড়াও রাতে কৃষ্ণ পূজা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে কৃষ্ণ ভক্তরা। রাজধানী সহ সারা দেশের বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা ও তরক ব্রহ্ম নামযজ্ঞের আয়োজন করে থাকেন ভক্তরা। মন্দির ছাড়াও কৃষ্ণ ভক্তরা ঘরে ঘরে জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের আরাধনা ও পূজা করে থাকেন। জন্মাষ্টমী উপলক্ষে ওনাকে প্রণাম জানাবো, ওনার পূজা করব এবং ওনার কাছে প্রার্থনা করব দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং সমস্ত বিশ্বের শান্তি কামনায়। আমরা ওনাকে প্রার্থনা জানাবো, আহ্বান জানাবো, আবার বাজাও তোমার পাঞ্চজন্য সুদর্শনধারী, এসো এসো ঋষিকেশ ধরার বারহারি। শুভ জন্মাষ্টমী উপলক্ষে চট্টগ্রামের আন্দরকিল্লার জেমসেন হল থেকে বের হওয়া র্যালির সঙ্গে রয়েছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হ্যাঁ, আমরা এখন আছি চট্টগ্রামের জন্মাষ্টমীতে। ঠিক 12টায় কিন্তু এখানে যে নগরীর যে জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে যে র্যালিটি ছিল সেই র্যালিটি শুরু হয়েছে। আমরা যে মূল র্যালিটি আছে সেই মূল র্যালিটির কিন্তু সামনেই আছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার ভক্তপ্রাণ নরনারী কিন্তু এখানে এই র্যালিতে অংশগ্রহণ করেছে। আজকে ভগবান শ্রীকৃষ্ণের যে জন্মাষ্টমী অনুষ্ঠান উদযাপিত হচ্ছে সেই জন্মাষ্টমী অনুষ্ঠানের যে আজকের যে র্যালিটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে হাজার হাজার ভক্তপ্রাণ নরনারী কিন্তু আজকের জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে র্যালিতে অংশগ্রহণ করেছে। তো আমরা এই পর্যন্ত নগরীর আন্দরকিল্লা থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কিন্তু র্যালিটি এখন এই যে চট্টগ্রামের আমতলা এলাকায় আছে। এখান থেকে র্যালিটি কিন্তু বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কিন্তু এটি নগরীর জেমসেন হল প্রাঙ্গণে যেয়ে শেষ হবে। ভগবান শ্রীকৃষ্ণের যে জন্মাষ্টমী অনুষ্ঠান, আমরা এখানে বিভিন্ন ভক্তবৃন্দের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে বারবার অবতার রূপে পৃথিবীতে আসেন। আমাদের দেশ যখন বিপদে পরিণত হয় তখনই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আসেন তার ভক্তদের উদ্ধার করার জন্য। বর্তমানে বাংলাদেশে যে অসাম্প্রদায়িক বাংলাদেশ ছিল, কিছু কিছু মানুষ সেই অসাম্প্রদায়িক বাংলাদেশকে সাম্প্রদায়িক করার যে পরিকল্পনা করছে বা যে ধরনের অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, সে কারণেই কিন্তু তারা এখানে যারা আছেন তারা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে যুগে যুগে এসেছেন। সেই ভগবান শ্রীকৃষ্ণ তাদের যে ভক্তরা রয়েছে তাদের কিন্তু রক্ষা করবে। মূলত তিনটি উদ্দেশ্যে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আসেন, তার ভক্তদের রক্ষা করার জন্য, পৃথিবীতে ধর্ম প্রচার করার জন্য। এছাড়া যে অশুভ শক্তি রয়েছে, যে অশুভ শক্তির যে উত্থান, সেই অশুভ শক্তিকে বিনাশ করার জন্যই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বারবার পৃথিবীতে কিন্তু অবতার রূপে জন্মগ্রহণ করেন। তো আজকের যে র্যালিটি, এই র্যালিটি কিন্তু র্যালিটি বিশাল একটি র্যালি, প্রায় হাজার হাজার মানুষ এই র্যালিতে অংশগ্রহণ করেছে। আর র্যালিটি সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে কিন্তু নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন মঠ মন্দির থেকে বিভিন্ন ভক্তবান যারা নরনারী রয়েছে তারা কিন্তু বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে এখানে এসেছেন। বিভিন্ন ভগবান শ্রীকৃষ্ণের যে মূর্তি, সেই মূর্তি নিয়ে তারা এসেছেন। এছাড়া এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঢাক ঢোলের বাজনা দিয়ে কিন্তু মূলত এই যে শ্রী জন্মাষ্টমীর যে র্যালি, সেই র্যালিটি উদযাপিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঢাক ঢোলের যে বাজনা, বিশেষ করে চট্টগ্রামের যে ঐতিহ্যবাহী যে ঢোল রয়েছে সেই ঢোলের বাজনাগুলো কিন্তু এখানে বাজানো হচ্ছে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে ভগবান শ্রীকৃষ্ণের যে জন্মাষ্টমী
র্যালি, সেই র্যালিটি অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এই চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে। অনেক ঠিক সকাল 12টায় কিন্তু র্যালিটি নগরীর আন্দরকিল্লা থেকে শুরু হয়েছে এবং র্যালিটি আন্দরকিল্লা থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করতে করতে এখন কিন্তু র্যালিটি চট্টগ্রামের আমতল এলাকায় এসেছে। আমরা দেখতে পেয়েছি নগরীর যেসব বড় বড় মঠ মন্দির রয়েছে সেই মঠ মন্দির থেকে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এখানে কিন্তু সবাই এসেছেন, র্যালিতে অংশগ্রহণ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বর্তমান নরনারী বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরাও কিন্তু আজকের যে জন্মাষ্টমী উদযাপনের পরিষদের যে র্যালি সেই র্যালিতে অংশগ্রহণ করেছে। আর যদি আমি একটু নিরাপত্তার কথা বলি, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা দেখেছি যেসব উঁচু ভবন রয়েছে সেসব উঁচু ভবনের উপরেও কিন্তু পুলিশের নিরাপত্তার চাদরে পুরোপুরি ঢেকে ফেলা হয়েছে। এখানে যারা ভক্তবান নরনারী এসেছে তাদের যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সবাই যাতে নিরাপদে নির্বিঘ্নে অন্তত এই জন্মাষ্টমীর র্যালিতে অংশগ্রহণ করতে পারে, সেই জন্য পুলিশের পক্ষ থেকে 3 স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। এছাড়া সাদা পোশাকে অন্যান্য যেসব পুলিশ রয়েছে তারাও কিন্তু এখানে আছে, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য যারা সদস্যরা রয়েছে তারাও কিন্তু এখানে অবস্থান করছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু বিশাল যে র্যালিটি সেই র্যালিটি কিন্তু এখন নগরীর আমতল এলাকা প্রদক্ষিণ করছে। সামনে যতটুকু র্যালি গেছে তার থেকে অনেক বিশাল র্যালি কিন্তু এই যে এখনো পিছনে অবস্থান করছেন। তো ভগবান শ্রীকৃষ্ণের যে র্যালি, তো এখানে আমরা যারা ভক্তরা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলেছে যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু পৃথিবীতে আসেন এবং পৃথিবীতে এসে যারা অসুর রয়েছে বা যারা বিভিন্ন ধরনের যারা ভক্তদের ক্ষতি করে তাদেরকে কিন্তু রক্ষার জন্য ভগবান পৃথিবীতে আসবেন। এবং তিনি বলছেন আর এখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু 5 দিন ব্যাপী নানা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত শ্রী জন্মাষ্টমীর যে র্যালি তার সর্বশেষ খবর। স্বপ্না। দর্শক, নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে ঢাকঢোল বাজিয়ে উৎসব মুখর পরিবেশে চট্টগ্রামের আন্দরকিল্লা থেকে শুভ জন্মাষ্টমীর র্যালি বের করা হয়েছে। সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। এখন আমরা জানবো ঢাকেশ্বরী মন্দিরের নানা আনুষ্ঠানিকতা। সেখানে রয়েছেন সহকর্মী তানিন মেহেদি। চলে যাচ্ছি তার কাছে। তানিন, সকাল থেকে শুরু হয়েছে গীতাযজ্ঞ পালনের মধ্য দিয়ে এবং এই গীতাযজ্ঞ যেই পালনটি চলছে সেই পালনে ভক্তবৃন্দ যারা রয়েছেন ভক্তবৃন্দরা সকাল থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে তারা এখানে আসছেন এবং সকাল গড়িয়ে দুপুর হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ভক্তবৃন্দের যে উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু বেড়েই চলছে বলা যাচ্ছে এবং ভক্তদের পাশাপাশি এখানে আজকের যে গীতাযজ্ঞ পরিচালনা করা হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ড মঠ থেকে যারা এসছেন গীতা যজ্ঞ পরিচালনা করছেন, গীতা যজ্ঞ পরিচালনা যারা করছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম এবং এখানে যারা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুরোহিত রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। মূলত দেশ জুড়ে দেশ এবং জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা করা এবং এই জন্যই মূলত আজকের এই গীতা যজ্ঞ পরিচালনা করা হচ্ছে এবং বিশেষ করে শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে যে জন্মাষ্টমী অনুষ্ঠান সেই জন্মাষ্টমীর উপলক্ষকে কেন্দ্র করেই কিন্তু দেশ এবং জাতির মঙ্গল কামনা করে এই গীতা যজ্ঞ পরিচালনা করা হচ্ছে এবং যেটি আজকের এই জন্মাষ্টমীর একটি দিন পালনের একটি অনুষঙ্গ। এর পাশাপাশি যারা ভক্তবৃন্দ রয়েছে সনাতন ধর্ম পালন যারা করেন, যারা সনাতন ধর্মে বিশ্বাস করেন তারা আজকের দিনটিতে উপবাস থেকে এই যে খুশির আনন্দের এই দিনটি আনন্দের দিনটিকে তারা উদযাপন করে থাকেন। পাশাপাশি পুজো অর্চনার মধ্য দিয়ে তারা বিভিন্ন ভাবে তারা দিনটি পালন করে থাকেন এবং মন্দিরে মন্দিরে যে বিশেষ আয়োজন চলে, বিশেষ করে ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ সারা দেশের মন্দিরগুলোতে জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ প্রার্থনা করা হয়ে থাকে, পূজা অর্চনা করা হয়ে থাকে। ভক্তবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু জন্মাষ্টমী উপলক্ষে যে পূজা অর্চনা যারা করেন পুরোহিত তাদের কাছে প্রসাদ নিয়ে আসেন এবং তাদের কাছ থেকে তাদের ভগবানের কাছে প্রার্থনা করেন যে বিশেষ করে যে জন্মাষ্টমীর দিনটি যে বিশেষ দিন সেই উপলক্ষে যাতে পৃথিবীর সবার মধ্যে বিশেষ করে বাংলা জাতির মঙ্গল কামনা, সেই কামনাটি মূলত যে গীতা যজ্ঞ করা হচ্ছে ভক্তবৃন্দ ঠিক একই কামনা একই প্রত্যাশা তারা করছেন। যদিও আজকের জন্মাষ্টমীর যে উদযাপনের কয়েকটি অনুষঙ্গ রয়েছে, কয়েকটি পদ্ধতি রয়েছে এবং সর্বশেষ যে পদ্ধতি এবং যেটি মূলত আনন্দের যেই জন্মাষ্টমী পালনের যে শোভাযাত্রা রয়েছে সেই শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে আসলে বিকেল 3টে নাগাদ শুরু হবে কিন্তু এর আগে
যে যজ্ঞটি শুরু হচ্ছে সেই যজ্ঞটি চলবে বেলা 1টা পর্যন্ত এবং এই যজ্ঞটি উপভোগ করার জন্য আমরা দেখেছি যে ভক্তবৃন্দ যারা রয়েছেন, আজকে যেহেতু সরকারি ছুটির দিনকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বী থেকে শুরু করে আমরা দেখেছি আরো অনেকেই এখানে মন্দিরে ছুটে এসে মন্দিরে আসছেন এবং পরিবার পরিজন নিয়ে আজকের যে আয়োজন জন্মাষ্টমীর এই আয়োজনে তারা নানা দূর দূরান্তের ভক্তবৃন্দ তারা জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে এখানে ছুটে এসেছেন এবং মূলত আমরা দেখেছি অনেকে অপেক্ষা করছেন কখন নাগাদ শোভাযাত্রাটি শুরু হবে জন্মাষ্টমী উপলক্ষে এবং সেই শোভাযাত্রায় তারা সামিল হবেন। শোভাযাত্রায় সামিল হয়ে তাদের প্রত্যেকের সাথে আমরা কথা বলে যেমনটি দেখেছি প্রত্যেকের আসলে একই প্রত্যাশা যে যাতে করে সকল জগতের সকল অনাচার অত্যাচার এগুলো সব শেষ হয়ে গিয়ে শান্তি বিরাজ করে, সকল ধর্মের সকল মতের মানুষের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি বজায় থাকে, সেই প্রত্যাশাটি আসলে সবার মুখে ফুটে এসেছে এবং যেটি আসলে যে মন্দিরের যে প্রাঙ্গণ রয়েছে মন্দিরের প্রাঙ্গণে যে পুরোহিত যারা রয়েছেন যারা আজকের এই গীতা যজ্ঞ পরিচালনা করছেন তাদের পক্ষ থেকে একই বক্তব্য উঠে এসছে বারবার। তো এখনকার মতো এই ছিল আমার কাছে থাকা এখানকার সব শেষ খবর। হিলারি ক্লিন্টন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্লিন্টন ফাউন্ডেশনে অনুদান দিয়েছিলেন এমন তথ্য জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে হিলারির ইমেইল থেকে এমন তথ্য পাওয়া গেছে। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন ব্যক্তিগত সার্ভার ব্যবহার করে হিলারি যেসব মেইল আদান প্রদান করেছেন তাতে মার্কিন বেশ কিছু গোপন নথি ফাঁস হয়ে গেছে এমন অভিযোগে তদন্ত শুরু করে এফবিআই। এপির তথ্য মতে সেসব মেইল থেকে জানা গেছে পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন হিলারির সাথে যারা ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেন তাদের বেশিরভাগই এ সময়টাতে ক্লিন্টন ফাউন্ডেশনে অনুদান দেন। সে তালিকায় রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসও। এপি বলছে ডক্টর ইউনূস ক্লিন্টনের ফাউন্ডেশনে 1 থেকে 2.5 লাখ মার্কিন ডলার পর্যন্ত অনুদান দেন। এছাড়া গ্রামীণের আরেকটি প্রতিষ্ঠানও ক্লিন্টন ফাউন্ডেশনে 25 থেকে 50 হাজার ডলার অর্থ সহায়তা দিয়েছে বলে জানিয়েছে এপি। সময় সংবাদে আরো থাকছে। ইতালিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে প্রায় 250, আহত 3.5 শতাধিক। ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজে চলছে উদ্ধার অভিযান। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। তৃতীয় দিনের মতো দেশের নৌ বন্দরগুলোতে চলছে নৌ শ্রমিক সংগ্রাম পরিষদের আহ্বানে নৌযান ধর্মঘট। সকাল থেকে বরিশাল নদীবন্দর থেকে ছেড়ে যায়নি স্থানীয় ও অভ্যন্তরীণ রুটের কোনো নৌযান। আজও বিভিন্ন রুটে লঞ্চ না পেয়ে বিপাকে পড়েন যাত্রীরা। তবে ধর্মঘটের মাঝেও স্বাভাবিক রয়েছে ঢাকা বরিশাল রুটে নৌ চলাচল। এদিকে দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নৌ শ্রমিক নেতারা। শ্রমিকদের ডাকা ধর্মঘটে কার্যত অচল হয়ে পড়েছে মংলা সমুদ্র বন্দর। বন্ধ হয়ে আছে বন্দর চ্যানেলে অবস্থানরত দেশি বিদেশি জাহাজের পণ্য বোঝাই খালাস ও পরিবহন। সিরাজগঞ্জের শাহজাদপুরে আবারও অ্যানথ্রাক্স রোগ ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্য বিভাগের কর্মীরা উপজেলার চরকৈজুরি ও গোপালপুর গ্রামের 22 জন নারী পুরুষ ও শিশুকে অ্যানথ্রাক্স আক্রান্ত বলে শনাক্ত করেছেন। এদের মধ্যে 6 জনকে শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বারবার এই রোগ দেখা দেয়ায় আতঙ্কিত এলাকাবাসী। তবে উপজেলা প্রশাসন বলছে অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ক্যামেরায় ছিলেন অমৃত সেন, বিস্তারিত রিকুকুরোর রিপোর্টে। গত 8 আগস্ট চরকৈজুরি গ্রামের দেলবার হোসেনের একটি গরু অসুস্থ হয়ে পড়লে তা জবাই করে কম দামে চরকৈজুরি ও গোপালপুর গ্রামের বেশ কয়েকটি পরিবার মাংস ভাগাভাগি করে নেয়। ওই মাংস কাটা ও খাওয়ার সাথে জড়িতদের প্রথমে হাত পা ও চোখ সহ শরীরের বিভিন্ন স্থানে কালো ক্ষত ও ঘায়ের মতো দেখা দেয়। স্থানীয় চিকিৎসকের কাছে ওষুধ খাবার পর ভালো না হয় পরে তারা হাসপাতালে গেলে চিকিৎসক এটিকে অ্যানথ্রাক্স রোগ বলে শনাক্ত করেন। এ ঘটনায় শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের একটি চিকিৎসা দল ঘটনাস্থলে গিয়ে 22 জন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীকে শনাক্ত করেন। বর্তমানে 6 জনকে শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আর বাকিদের বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। গরুটার অসুখ ছিল কেউ বলে নাই, যারা গোস্ত লাড়ছে বেশি তাদেরই বেশি হয়েছে। গরুর মাংস আমরা খাইছিলাম, খাওয়ার পর 4 দিন পরে আমাদের এই রোগটা ধরা দিচ্ছে। 2-3 দিন দেখা যাচ্ছে 15 দিন ধরে কাজকর্ম করে আসছি। অ্যানথ্রাক্স রোগে আতঙ্কিত না হয়ে সঠিক চিকিৎসা নিলে এই রোগ ভালো হয় বলে জানালেন এই চিকিৎসক। রোগীরা অবস্থার উন্নতি হচ্ছে এবং আগে যারা হয়েছিল তারা অলরেডি কিওর্ড হয়ে গেছে
আর একজন আমাদের হসপিটালে ভর্তি আছে, তাকে আমরা চিকিৎসা দিচ্ছি। অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলার জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানান উপজেলার শীর্ষ এ কর্মকর্তা। সচেতনতার জন্য আমাদের লিফলেট বিতরণ, মাইকিং করা হয়েছে বিভিন্ন ইউনিয়নে এবং আমাদের ইসলামিক ফাউন্ডেশনের যারা ইমাম রয়েছেন তাদেরকে আমরা এখানে অবহিত করেছি যাতে জুমার খুতবার দিনে তারা এই বিষয়টি তুলে ধরেন। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চলতি বছর সিরাজগঞ্জের 3 উপজেলায় 2 দফায় মোট 122 জন অ্যানথ্রাক্স আক্রান্ত হয়েছে। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। দেশের বাইরের খবর। ইতালিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 247 জনে, আর আহত 3.5 শতাধিক। এখনো ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছে বুধবারের 6.2 মাত্রার সেই ভূমিকম্পে আমেত্রিস শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে মারা গেছেন 86 জন। এরই মধ্যে সেখানে উদ্ধার কাজে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। এমনকি খালি হাতেও ধ্বংসস্তূপ পরিষ্কারের চেষ্টা করছেন স্থানীয় স্বেচ্ছাসেবীরা। প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের চিকিৎসা এবং সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। বুধবারের ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আম্ব্রিয়া, লাজিয়া, লা মার্সের মতো ছোট ছোট পাহাড়ি শহরগুলো। সে দেশের ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে বুধবার ভূমিকম্পের পর আরও কমপক্ষে 200 বার অনুকম্পন হয় সেখানে। এর আগেও 2009 সালে ইতালিতে ভূমিকম্পে 300 মানুষের মৃত্যু হয়। এএফসি কাপের বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার মাঠে নামবে শেখ রাসেল ক্রীড়াচক্র। স্বাগতিক ক্লাব এফসি টার্টনেসের মুখোমুখি হবে জামাল ভুঁইয়ার দল। ভুটানের চাংলি মিখাং স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। এএফসি কাপের বাছাই পর্বের প্লে অফে সি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ টাইপের ক্লাব তাতুং এফসির বিপক্ষে 1-1 গোলে ড্র করে শেখ রাসেল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে 6 ম্যাচ খেললেও এখনো জয়ের দেখা পায়নি মারুফুল হক শিষ্যরা। তাতুং এফসির বিপক্ষে শেষ মুহূর্তের বিতর্কিত পেনাল্টিতে পয়েন্ট ভাগাভাগি করতে হয় শেখ রাসেলকে। আসরের পরবর্তী রাউন্ডে যেতে টার্টনসের বিপক্ষে জয়ের বিকল্প নেই জামাল ভুঁইয়ার দলের। অন্যদিকে 2014 সালে যাত্রা শুরু করে গেল বছর ভুটানের ঘরোয়া লিগে শীর্ষ দুটি আসরের শিরোপায় জিতেছে টার্টনস। তাতুংয়ের বিপক্ষে প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় টার্টনসের সামনেও জয় ভিন্ন কোনো পথ নেই। গ্রুপের শীর্ষ দল নিশ্চিত করবে আসরের প্রাথমিক রাউন্ড। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় সরে গেছে বেশিরভাগ নদীপথের সিগন্যাল বাতি। ঈদ মৌসুমে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা। অবৈধ দখলদারদের কবলে রাজধানীর বেশিরভাগ যাত্রী ছাউনি। ভোগান্তিতে নগরীর বাস যাত্রীরা। প্রচলিত বাস রুট অনুযায়ী নতুন ছাউনি নির্মাণের পরামর্শ। ট্যানারি না সরানোয় রাসায়নিকের ব্যবহারে হাজারীবাগে বেড়েই চলছে পরিবেশ দূষণ। শিগগির স্থানান্তর করা না হলে দূষণ কমানো সম্ভব নয়, মত পরিবেশবিদদের। এজেন্সির প্রতারণায় শিকার হয়ে ময়মনসিংহের ত্রিশালে অনিশ্চিত 70 জনের হজ যাত্রা। অফিসটি বন্ধ করে গা ঢাকা দিয়েছে সবাই। প্রশাসনের হস্তক্ষেপ কামনা। শুভ জন্মাষ্টমীতে মন্দিরে মন্দিরে গীতাযজ্ঞ পূজা। দেশ ও জাতির মঙ্গল কামনায় বর্ণাঢ্য র্যালি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়ের।